সব জল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষা। সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীর ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিজ দল ছেড়ে বিএনপিতে রেদওয়ান ববি হাজ্জাজ, আরও ৮ আসনে শরিকদের ছাড়, কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা হুঁশিয়ারি ফখরুলের। কয়েকটি বড় দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ জামাতের, দিন ঠিক রেখে ভোটের তফসিল সংশোধনের দাবি এনসিপি। এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগের, ফের বললেন প্রেস সচিব। 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত না থাকার দাবি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। লন্ডনে তার 13 যুগের নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই আর সংগ্রামের সাক্ষী। আর দেশে তারেক রহমানের নিরাপদ জীবনযাপন নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। 17 বছরের দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন। সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে বীরের বেশেই ফিরছেন দেশে। নেতাকর্মীরা একদম প্রস্তুত রয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। 300 ফিটের প্রস্তুত সংবর্ধনা মঞ্চ, তৈরি আছে তারেক রহমান সহ তার নিরাপত্তা প্রোটোকলের গাড়িও। গুলশানের বাড়িতে চলছে শেষ মুহূর্তের ধোঁয়া মোছার কাজ। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকরাও উদ্বেলিত। 17 বছর পরে আমাদের দেশের মাটিতে পাড়া দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। মঞ্চের আশেপাশে থাকতে পারি, এই জন্য আগের থেকে চলে আসলাম 2 দিন আগে। তবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে জনমনে। নাগরিকের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, তারেক রহমান ওই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশাসনের গাফিলতি নেই বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব শুরু হবে বিমানবন্দর থেকে। যাত্রাপথে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। তার বাসভবন ও অফিসেও থাকবে বিশেষ ব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ তার চলাফেরার বহরে থাকবে হাজারো পুলিশ, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া বিএনপির পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিতের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে একেএম শামসুল ইসলামের নেতৃত্বে কাজ করবে আলাদা টিম। তারেক রহমানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। আমরা যে কোনো জনসমাগমকে মাথায় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এক্ষেত্রে বিএনপি সম্মানিত যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন সে উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শুধু প্রত্যাবর্তনের দিনেই নয়, গুলশানের 196 নম্বর বাড়ি বিএনপির ব্যবস্থাপনায় থাকবে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা। বাড়ির আঙিনা ও সড়ক জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া দেয়াল জুড়ে তার কাটা ও নিরাপত্তা রক্ষীদের পাহারা তো থাকছেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে উদ্বেলিত নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানাতে সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। মঞ্চস্থল পূর্বাচলের 300 ফিটে ইতোমধ্যেই ঢল নেমেছে নেতাকর্মীদের। এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। পিতার আদর্শে আগামীর রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন তারেক রহমান, এমন প্রত্যাশা জানান নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজের নিম্মি। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরায় ছিল নানান বাধা আর জল্পনা কল্পনা। সবকিছু উপেক্ষা করে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। আর তাকে স্বাগত জানাতে স্লোগানে মুখর রাজধানীর 300 ফিটে তৈরি সংবর্ধনা মঞ্চ। বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশে তৈরি হয়েছে মঞ্চ। 48 ফুট দীর্ঘ, 36 ফুট প্রশস্ত ও ভূমি থেকে 8 ফুট উঁচুতে তৈরি এ মঞ্চের সকল প্রস্তুতি শেষ হবে বুধবার রাতের মধ্যেই। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়। প্রিয় নেতাকে দেখার আবেদন সবার মাঝেই। দেশনায়ক তারেক রহমানকে
সংবর্ধনা দেওয়ার জন্যে আমরা ঢাকায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে এসেছে। কুড়িগ্রাম একদম বাংলাদেশের শেষ সীমানা, ওখান থেকে আসছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই উপলক্ষে আমরা আসছি। আমি নেতাকে এক নজর দেখার জন্য সেই 2 দিন আগ থেকেই এখানে এসেছি। পিতা জিয়াউর রহমানের আদর্শে ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন তারেক, এমন প্রত্যাশা জানান নেতাকর্মীরা। আমি জিয়াউর রহমানের প্রথম থেকেই দল করি। তার কাছে আমরা প্রত্যাশা যে জিয়াউর রহমান যেভাবে যে সঠিক রাজনীতি থেকে করছে, তার সেই যেন তার ছেলে তারেক রহমানের কাছে আমাদের সেই প্রত্যাশাই। আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের আমাদের সম্ভাব্য প্রাইম মিনিস্টার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যেন উনি দেশ পরিচালনা করেন। বাংলাদেশে তারেক রহমান যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ চিটার বাটপার খারাপ লোক বাংলাদেশে কোনোদিন স্থান পাবে না। বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ইতোমধ্যে প্রস্তুত বিএনপি, জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান নিরাপত্তা কর্মকর্তা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বতঃস্ফূর্ত নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন। তিনি বলেন 25শে ডিসেম্বর বিমানবন্দর থেকে প্রথমে 300 ফিটের সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে তিনি একমাত্র বক্তা। এরপর এভার কেয়ারে মাকে দেখতে যাবেন তারেক রহমান। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে, অভ্যর্থনাস্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। 26শে ডিসেম্বর বাদ জুম্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে যাবেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ হয়ে 300 ফিটের সংবর্ধনা এলাকায় যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের নেতা কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলাম। নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতা কর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। গণমাধ্যম সম্প্রচারের সার্বিক বিষয় তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। বিমানবন্দরের অভ্যন্তরে আমরা শুধুমাত্র আমাদের মিডিয়া সেল এবং বিএনপির মেইন পেজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে যারা আছেন তাদের একটা ক্যামেরা, এই 3টি ক্যামেরা ভিতরে থাকবে। তারেক রহমানের প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে। সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের জড়ো না হওয়ার আহ্বানও জানান তিনি। মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে শরিকদের জন্য আরও 8টি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এলডিপি থেকে বিএনপিতে যোগ দেয়া রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 এবং এনডিএম থেকে আসা ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে লড়বেন। জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার পিরোজপুর 1, গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর পটুয়াখালী 3, রাশেদ খান ঝিনাইদহ 2, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর 5 এবং এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 থেকে নির্বাচনে লড়বেন। বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। ভোটের দিন ঠিক রেখে নির্বাচনের তফসিল সংশোধন করতে সিইসির কাছে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর বড় কিছু দল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে জামাতে ইসলামী। দুপুরে নির্বাচন ভবনে এসে দল দুটি সিইসির কাছে একথা জানিয়েছেন। আরও জানাচ্ছেন এমআর আসাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি এবং তফসিলের বিষয়ে কথা বলতে নির্বাচন ভবনে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে ছিলেন আরেক নেতা জহিরুল মুসা। নির্বাচনের তফসিল পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হয়তো এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি। এরপর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। একটি বড় দল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করে দলটি। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। ভোটারদের জন্য শঙ্কামুক্ত পরিবেশ তৈরিতে সিইসির কাছে দাবি জানান তারা। ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না, এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে মার্কিন 5 আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে ফের জানিয়েছেন প্রেস সচিব। এর আগে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় মার্কিন 5 আইন প্রণেতা। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। এদিকে হাদি হত্যাকাণ্ডের বিচারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এটি অশনি সংকেত জানিয়ে এ ব্যাপারে প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে আবারও তরুণ প্রজন্মের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার বিকেলে গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফেনীতে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে একথা বলেছেন তিনি। বাংলাদেশের রাজনীতি বদলাতে সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হবে না বলেও জানান হাসনাত আবদুল্লাহ।
হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। হাদী ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বিভিন্ন আধিপত্য শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক সংস্কার জোট আজকে ফেনীতে এসেছে সংস্কারের বার্তা নিয়ে। বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা 2025-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। বিকেলে চট্টগ্রামের নৌঘাটি বিএনএস ঈশা খাঁর এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও বানৌজা ঈশা খানের ব্যবস্থাপনায় 7 দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের 48 জন পুরুষ ও 14 জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এফএমসিজি ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হল কক্সবাজারের একটি রিসোর্টে। টুগেদার উই রাইজ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সে এফএমসিজি ডিভিশনের 10টি সেলস লাইনের প্রায় 1100 জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন এমজিআই এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুস্তফা কামাল। রাজধানীতে শুরু হলো 4 দিনব্যাপী আবাসন মেলা। দেশের আবাসন খাতের সবচেয়ে বড় প্রদর্শনী রিহাব ফেয়ার 2025 শুরু হয়েছে রাজধানীর আগারগাঁয়ে চীনমতি সম্মেলন কেন্দ্রে। দুপুরে এই মেলার উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রিহাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মুসাম্মদ ফেরদৌসী বেগম। এবারে মেলায় মোট 220টি স্টল রয়েছে। নগদের অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে স্কুটি জিতলেন ময়মনসিংহের সোহেল। সারপ্রাইজ সেরা শিরোনামে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু করে নগদ। দুপুরে অভিনেত্রী পার্সা ইভানা নগদের পক্ষ থেকে মোটরসাইকেল বিজয়ী শফিকুলের হাতে পুরস্কার তুলে দেন। এই ক্যাম্পেইনের আওতায় 23,000-এর বেশি গ্রাহক 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ক্যাম্পেইনে মেগা পুরস্কার হিসেবে থাকছে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। এবারে খেলার খবর ক্রিকেট। 26 ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাওয়া এবারের আসরে অংশ নিচ্ছে 6টি দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছে রংপুর রাইডার্স। দলের স্পিনার নাইম হাসানের বিপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। গেল সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনে চোট পান নাইম। চোটের পর বিসিবির মেডিকেল বিভাগ তাকে 2 সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছেন। ফলে নিশ্চিতভাবেই বিপিএলের সিলেট পর্বের পাশাপাশি চট্টগ্রাম পর্ব মিস করবেন তিনি। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সব জল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষা। সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীর ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিজ দল ছেড়ে বিএনপিতে রেদওয়ান ববি হাজ্জাজ। আরও 8 আসনে শরিকদের ছাড়, কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা, হুঁশিয়ারি ফখরুলের। কয়েকটি বড় দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ জামাতের। দিন ঠিক রেখে ভোটের তফসিল সংশোধনের দাবি এনসিপির। এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগের, ফের বললেন প্রেস সচিব। 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত না থাকার দাবি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।